This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, তৃণমূল সরকার নির্মম পতনের সব প্যারামিটার পেরিয়ে গিয়েছে। রাজ্যসভায় তৃণমূলকে চড়া সুরে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তৃণমূলকে বিধে সরব মোদী। ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। हमारे टीएमसी के साथियों ने काफी कुछ कहा, जरा खुद को अपने गरेबा में देखें। निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं, उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं, सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं और वो यहां पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব। তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, রাজ্যসভায় দাঁড়িয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন এবং যে সমস্ত ইস্যুগুলোতে বিঁধলেন, তাতে কিন্তু একটা বিষয় এই মুহূর্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো রকম ভাবেই কিন্তু এই যে আসন্ন নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে তৃণমূলের কোনো রকম কোনো কিছুই বরদাস্ত করছে না বিজেপি। দেখো, এটা যেমন স্পষ্ট, তেমনি একটা বিষয়, গত কিছুদিন আগে পরপর দুবার প্রধানমন্ত্রী এসেছিলেন এই রাজ্যে, এবং সেখানে এসে কোথাও কিন্তু ইডি নিয়ে, দুর্নীতি নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কোথাও একটি শব্দ খরচ করেনি। তারপর কিন্তু আজকে রাজ্যসভায় যে বক্তব্য প্রধানমন্ত্রী, সেখানে দেখতে পেলাম আমরা পরপর সেখানে এমন কথাও তিনি বলেছেন যে সমস্ত প্যারামিটার, পতনের সমস্ত প্যারামিটার যে পার হয়ে চলে গেছে তৃণমূল। অর্থাৎ তৃণমূলকে একেবারে বলা চলে নাম করে যে এই সরকার পতনের অপেক্ষায় রয়েছে, এর থেকে নির্মম সরকার আর হয় না। সব দিক থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তৃণমূল সরকার এই রাজ্যের সরকারকে প্রধানমন্ত্রী একদম আক্রমণের মুখে নিয়ে এসছেন। ফলে বলা চলে, যেটা আমরা মনে করছিলাম কিছুদিন আগে পর্যন্ত, যে মোদী বোধহয় কোথাও সেখানে নাম না করে কোনো একটা জায়গা ফাঁক রাখতে চাইছেন, আজকে রাজ্যসভার বক্তব্যে কিন্তু স্পষ্ট হয়ে গেল যে একবারে অল আউট আক্রমণ যেটা বলে বিজেপি নেতারা যারা করছেন, সেই নামের সঙ্গে কিন্তু যুক্ত গেল প্রধানমন্ত্রীর নাম। এবং সেটা রাজ্যসভার ভিতরে তিনি যখন ভাষণ দিয়ে দেখেছেন, সেখানে একদম যেটা লিপিবদ্ধ থাকবে, সেখানেও তৃণমূল সরকারের প্রসঙ্গ উঠে চলে এলো একেবারে। এবং আমরা সেদিকে তো নজর রাখছি। এবং এই বিষয় নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। সংসদে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করছেন, তার কারণ গোটা দেশে তৃণমূল কংগ্রেসকে ভয় পায় বিজেপি। নরেন্দ্র মোদীর মাথা ব্যথা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বিকল্প মুখ। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে মুখ। নরেন্দ্র মোদী যখন চুল কাটতে বসেন না, নাপিতকে কানে কানে জিজ্ঞাসা করেন, স্যার মমতা দিদি কা क्या हाल है, মমতা দিদি कैसे है। 2-3 বার জিজ্ঞেস করার পর নরেন্দ্র মোদী রেগে জিজ্ঞেস করেন, আরে তুম বারবার মমতা দিদি কিউ কর রে হো। তখন বলে, না আসলে ওই নামটা শুনলেই আপনার চুল খাড়া হয়ে যাচ্ছে, আমার কাটতে সুবিধা হচ্ছে। এই হাল হয়েছে নরেন্দ্র মোদী। অনুপ্রবেশ ইস্যুতে আজ সরগরম হলো বিধানসভা। দরজায় জ্বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। বাংলাদেশ বার্মা হয়ে রাজ্যে রোহিঙ্গারা ঢুকছে, অভিযোগ করেন শুভেন্দু। রাজ্য জমি না দেওয়ায় বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়া যাচ্ছে না। রাজ্য সরকারকে অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে কেন কথা নেই, পাল্টা প্রশ্ন মুখ্যমন্ত্রী। যত জমি চেয়েছে দিয়েছি, আগে কাজ শেষ করুন, বাকি জমিও দেব। বিরোধী দলনেতার উদ্দেশ্যে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী। আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি, আমাদের অনুপ্রবেশকারী দেখাবেন না, মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আপনারা জিরোই থাকবেন, বাংলা হিরো থাকবে, খোঁচা মুখ্যমন্ত্রী।
বাংলার বিধানসভা ভোটে কংগ্রেসের একলা চলনীতি, না কোনো জোট নয়, একাই লড়তে চলেছে কংগ্রেস আসন্ন নির্বাচনে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। এবং বাংলার বিধানসভা নির্বাচনে একা লড়ে 294 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হাইকমান্ডের, জানালেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। टोटल लीडरशिप का कलेक्टिव व्यू ये था कि इस बार बंगाल में वर्कर्स, जनरल आवाम भी और हमारा काडर भी चाहता है कि हम इस बार वेस्ट बंगाल में अकेले 294 सीटों पर चुनाव लड़ेंगे, क्योंकि ये इतिहाद जोट करने से कभी लेफ्ट कभी दूसरी पार्टी, उसकी वजह से कहीं ना कहीं नीचे हमारा जो काडर है, जो फ्लैग बियरर है, वो कहीं ना कहीं डाउन हुआ है। तो इस बार सारे लीडरों का ये मन था, उनने लीडरशिप को बताया और लीडरशिप ने भी अपना एक फाइनल व्यू यही दिया कि जो स्टेट लीडरशिप का जो सोच है, स्टेट लीडरशिप का जो अपना जो राय है, तो हम भी स्टेट लीडरशिप के इस व्यू को इनके ऊपर ही छोड़ देते हैं। जो स्टेट यूनिट वहाँ मुनासिब समझेगा उस तरह से अपना आने वाले चुनाव की तैयारी कर सकता है। মুর্শিদাবাদে কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে, এখানে কোনো ভুল নেই। তার মানে এটা নয় যে কারোর সঙ্গে আমি আন্ডারস্ট্যান্ডিং এর বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমি সার্বিক পরিস্থিতি যারা বিচার বিশ্লেষণ করে তাদের যে অবজারভেশন, আমি একজন কর্মী হিসাবে সেটা তো মানতে হবে আমাকে, তাই আমি একা লড়ার পক্ষে। Congress will be going alone. There is no hesitation on it. But so far as Murshidabad district is concerned, মুর্শিদাবাদ জেলায় কমসে কম আমরা আগেও বলেছি, আজও বলছি, আমরা নিশ্চয়ই একা লড়তে পারি। আমরা তো একা লড়েছি, ওখানে কাজ না, বহু দিন ধরে একা লড়েছি, লড়তে পারি আমরা। তার মানে এটা নয় যে আমি একা লড়তে চাইছি বা আর কিছু মানছি না, সেটা নয়। কিন্তু প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, কংগ্রেসের হাইকমান্ড জানিয়ে দিয়েছে যে কংগ্রেস এবারে একাই লড়তে চলেছে বাংলায়, কোনো রকম কোনো জোট নয়, তাহলে বাংলায় এবার চতুর্মুখী লড়াই। একেবারেই তাই, সেই লড়াই হতে চলেছে, এটা স্পষ্ট হয়ে গেল। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তার সঙ্গে কংগ্রেস, এবং যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই রাজ্যে সিপিআইএম এর সঙ্গে বা বামেদের সঙ্গে আইএসএফ এর জোট হতে চলেছে, এবং সেটাও সব জায়গাতে ফলপ্রসূ হবে কিনা তার উপরে নির্ভর করছে। চতুর্মুখী কোনো কোনো আসনে কিন্তু 5টি দলের প্রার্থীকেও কিন্তু দেখা যেতে পারে, অন্তত আইএসএফ এর অন্দরে কান পাতলে সেটা শোনা যাচ্ছে। তার কারণ তারা যে ডিমান্ড করেছে এখনো পর্যন্ত আমরা যা জানি তাতে প্রায় 73-74টি আসন তারা চাইছে, কিন্তু বামফ্রন্টের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে যে শরিকরা এতগুলো আসন আইএসএফকে ছাড়তে তারা নারাজ। ফলে এখানে গিয়ে কোথাও সেই জোটটা, কোথাও কি 5টা দলের লড়াই হবে কিনা সেটা আর কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তবে চতুর্মুখী লড়াই 2026 সালের বিধানসভা নির্বাচনে হতে চলেছে, এটা স্পষ্ট হয়ে গেল আজকের কংগ্রেসের বৈঠকের মধ্য দিয়ে। এবং কংগ্রেসের গোলাম আহমেদ মীর যে সিদ্ধান্তের কথা জানালেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় বৈঠক উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খার্গে, দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী, এবং এই রাজ্যের কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা, অর্থাৎ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই শিলমোহরটা দিয়ে দিয়েছে। ফলে এই সিদ্ধান্ত থেকে আর বদল হওয়ার জায়গা নেই। তাই একেবারেই নিশ্চিতভাবে বলা যায় যে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে 2026 সালের যে নির্বাচনের নির্ঘণ্ট আর দিন কয়েকের মধ্যে প্রকাশ হতে পারে বলে চর্চা রয়েছে, সেখানে চতুর্মুখী লড়াই হতে চলেছে। নজর থাকবে। প্রদীপ্ত, ধন্যবাদ। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে ওরা সারা দেশ থেকে আলোচনা করেছে, বহু বছর পর 294টি আসনে ওরা লড়বে। সাধারণভাবে বামপন্থী মানুষ খানিকটা হয়তো চাইছিলেনও বটে এই হাফার্টেড কংগ্রেসকে নিয়ে লড়াইয়ের মানে কি আছে কিন্তু নেই, আছে কিন্তু নেই, আছে কিন্তু নেই। কংগ্রেস আলাদা করে দাঁড়াতে চাইছে, তাতে অন্তত একটা বড় অংশের মানুষ, বিশেষ করে বামপন্থী, তারা যেন একটু বোধহয় ভরসা পাচ্ছে। কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে কি সেটা দেখুন। আর যারা কংগ্রেসের প্রেমে গদগদ হচ্ছিল যে বামপন্থীরা, তারা কি বলবে এখন তাদের জিজ্ঞাসা করুন। আমি তো গোড়া থেকে বলেছি, ফরওয়ার্ড ব্লক গোড়া থেকে বলেছে কংগ্রেসের সঙ্গে জোট করা অর্থই। সাধারণ মানুষের জন্য যদি আমরা লড়াই সংগ্রাম করি, সাধারণ মানুষের যারা অর্থনৈতিক দিক থেকে শত্রু, তাদের সঙ্গে জোট করা। ये तो उसका अलग पार्टी है ना, तो वो उन्होंने उनका बात तो कह सकते हैं, जैसे हम हमारा बात कह सकते हैं, उन्होंने भी उनका बात कह सकते हैं, इसमें ऐतराज क्या है?
কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদে মুসলমান ভোট দেয়, আর তৃণমূল এখানে সরকার চালাচ্ছে মুসলমানদের। আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। আমরা হিন্দুদের এক করব। 39% হিন্দু আমাদের ভোট দিয়েছেন, 45% হিন্দু আদিবাসী বিজেপিকে ভোট দেবে। বিজেপি 3 থেকে 77 হয়েছে, 77 থেকে 177 নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে, তার অপেক্ষায় থাকুন আপনি। এই মুহূর্তের বড় আপডেটের দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে জানিয়েছেন 77 থেকে 177 হবে বিজেপি। 177 আসন নিয়ে বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবে বিজেপি। হুঙ্কার শুভেন্দু অধিকারীর, শোনাবো তার বক্তব্য। 39% হিন্দু আমাদের ভোট দিয়েছেন, 45% হিন্দু আদিবাসী বিজেপিকে ভোট দেবে। বিজেপি 3 থেকে 77 হয়েছে, 77 থেকে 177 নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে, তার অপেক্ষায় থাকুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। তন্ময়, আপনি শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন না? 77 থেকে 177 হবে বিজেপি এবং মুখ ফুলিয়ে বিধানসভায় ঢুকবে। আজ হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। আপনাদের প্রতিক্রিয়া? খুব সহজ প্রতিক্রিয়া। ওনার নেতা বলেছিলেন 200, সেখান থেকে 77 হয়েছিলেন। এবার এখন উনি 177-এ নিয়েছেন, তো স্বাভাবিকভাবে সেই প্রপোর্শনে 77টা কমে কত হয় দেখে নি, নিজে বললে সেটা 50-এর নিচেই হয়, তো 50-এর নিচে হবে। এবং সেখানে উনি বুক ফুলিয়ে দর্শক হিসাবে ঢুকবেন কিনা জানি না। বিধানসভায় তো দর্শক হিসাবে যাওয়া যায়, কোন এমএলএদের রেকমেন্ডেশন নিয়ে যাওয়া যায় বোধহয় অধিবেশন। উনি চাইলে সেই রেকমেন্ডেশন তৃণমূল কংগ্রেসের কোন একজন এমএলএ দিয়ে দেবেন, শুনতে যাবেন, বসে শুনবেন বিধানসভায়, ভালো লাগবে ওনাদের। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার কাকুলিয়ায় বোমা গুলি চলার ঘটনায় পথে শুভেন্দু অধিকারী। সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে সেই দাবি নিয়েই তিনি পথে নেমেছেন। ঢাকুরিয়ায় মিছিল, সোনা পাপ্পু শাসকের ছত্রছায়ায়, তাই পদক্ষেপ করা হচ্ছে না দাবি বিরোধী দলনেতা। শহরে গুন্ডারাজ খতম করার হুঁশিয়ারি শুভেন্দু। 27শে ফেব্রুয়ারির পর পথে নামার ডাক শুভেন্দুর। গুন্ডামুক্ত কলকাতার দাবিতে লালবাজার ঘেরাওয়ের ডাক বিরোধী দলনেতার। ভোট লুট করে তো ভয় পেয়েছে। আমি এরপরে ডিসি সাউথে আসছি, আগামী দিন বুঝিয়ে। আজকে 500 জন এসেছে পরীক্ষা বলে, ডিসি সাউথে যাব 5000 নিয়ে, আর আরো 5 গুণ নিয়ে লালবাজার যাব পরীক্ষার পরে। আমি এরা যদি অ্যারেস্ট করে ডিসি সাউথের কাছে আসবো না। ডিসি সাউথ না করলে তাকেও সময় দেবো 3 দিন। তিনি না করলে 27 ফেব্রুয়ারির পরে দক্ষিণ কলকাতা থেকে আর বেলেঘাটা মানিকতলা থেকে হাজার হাজার লোককে নিয়ে গুন্ডা মুক্ত কলকাতার দাবিতে লালবাজার ঘেরাও করব। আমি নেতৃত্ব দেব। তাদের বিষয় ল অ্যান্ড অর্ডার একেবারে তলানিতে ঠেকেছে। এরকম সারা দেশের মধ্যে সব থেকে ভালো ল অ্যান্ড অর্ডার, নাগরিক সুরক্ষা, মহিলাদের সুরক্ষা, সেটা পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে আইন শৃঙ্খলায় শ্রেষ্ঠ। আগের বাম জমানার জঙ্গলের রাজত্ব এখন নেই। ওপাশে অন্য রাজ্যে যা চলছে সেগুলো এখানে সেই সমস্ত অপকর্ম এখানে চলে না। সামাজিক যে 2-4টে বিচ্ছিন্ন অপরাধ হয় সেখানে পুলিশ সংবেদনশীল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। আর এই মুহূর্তে একটা বড় আপডেটের দিকে নজর রাখবো আমরা। যেমনটা জানা যাচ্ছে, শুনানি শেষের আগেই 50,000 নাম বাদের সুপারিশ ইআরওর। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে? মনে আগে আমরা জানিয়েছিলাম যে যারা নো ম্যাপ রয়েছেন তাদের ক্ষেত্রে 10% থেকে 15% মানুষ হিয়ারিং এ উপস্থিত হননি। ঠিক আছে, একটা বাদ দেওয়ার প্রসেস শুরু হয়েছিল। এই 50,000 জন রয়েছেন এমন যারা আসেননি এবং তারপরে বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়েছে। এই ভোটারদের ট্রেসই করা যায়, অর্থাৎ তারা এরা শুধুমাত্র ভোটার কার্ড থাকলেও যে ঠিকানা দেওয়া হয়েছে তাদের এখানে কেউ ছিলেন না। একই সঙ্গে এমন ম্যাপড ভোটার, অর্থাৎ 2002-এর সাথে লিঙ্ক রয়েছে এমন ভোটারকে ওই 50,000-এর মধ্যে খুঁজে পাওয়া গেছে। অথচ তাদের যখন যেহেতু তারা হিয়ারিং এ উপস্থিত হননি, তাদের যখন বাড়িতে যাওয়া হতো সেখানে সেই নামের কেউ থাকেন না। এই 50,000 জনের মধ্যে রয়েছেন এফআরও থেকে পাঠানো বিশেষ ব্যক্তিরা যারা ভোটার আইডি কার্ড পেয়েছিলেন, কিন্তু তারা বাংলাদেশি নাগরিকত্বে
যে পাসপোর্ট সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। সবাইকে বাদ দেওয়ার সুপারিশ করেছে ইআরও এবং যে 34 লক্ষের মধ্যে 10% যদি ধরি তাহলে 3 লক্ষ যে মানুষ শুনানিতে অংশগ্রহণ করেনি তার মধ্যে 50,000 ইতিমধ্যেই বাদ পড়ে গেছে। আমাদের কমিশন সূত্রে খবর। একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। এসআইআর এর শুনানিতে এখনো পর্যন্ত 1,91,92,735 নোটিশ জারি হয়েছে। সংখ্যাটা আরো একবার বলি আপনাদের, 1,91,92,735 নোটিশ জারি হয়েছে। আবারও চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত যে সংখ্যক নোটিশ জারি হয়েছে তার মধ্যে শুনানি হয়েছে কত জনের? দেখো, প্রথমে তোমাকে বলি যে এই 1,51,00,000 মতো যে হয়েছে জেনারেশন নোটিশ জেনারেশন হয়েছে তার মধ্যে 1,30,00,000 ভোটারের শুনানি প্রায় শেষ হয়ে গিয়েছে এবং ভেরিফিকেশন হয়ে আপলোড হয়েছে, অর্থাৎ যে তথ্য ভোটার দিচ্ছেন সেই তথ্য ভেরিফিকেশন হয়ে আপলোড হয়ে গেছে 80 লক্ষ। আর কিছু মাত্র বাকি রয়েছে যেটা আগামী 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী। বাংলা এসআইআর এর কাজে নিযুক্ত অফিসারদের ভয় দেখানো হচ্ছে। কমিশনের অফিসারদের ভয় দেখানো কার্যত প্রবণতায় পরিণত হয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় বিস্ফোরক কমিশন। অফিসারদের রক্ষা করতে দ্রুত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে কমিশন। মাইক্রো অবজারভার উইথড্র করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটিদের দিয়েছেন, ডাইরেক্ট WBCS এ এবং আইএসদের দেননি। ভারতবর্ষের কোনো রাজ্য হয়নি। আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তাতেই আপনি ধরা পড়বেন। গোটা ভারতবর্ষ চলছে একরকম, আপনি এখানে চালাচ্ছেন অন্যরকম। কমিশন 3 বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। এটা মামার বাড়ি নয়। সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে। শিয়ালদা দক্ষিণ শাখায় আচমকা চলন্ত ট্রেনে আগুন। দুপুর 1:30 নাগাদ মোগরাহাট স্টেশনের ঘটনা। শিয়ালদা ডায়মন্ড হারবার রাউন্ড ট্রেনের ইঞ্জিনের কামরা থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বেরোতে দেখেন যাত্রীরা। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। শর্ট সার্কিটের জেরে আগুন বলে প্রাথমিক অনুমান রেল আধিকারিকদের। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে রেল। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে, পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এটা কোন ট্রেন, কোন দিক যাচ্ছিল? ডায়মন্ড যাচ্ছিল। সেই ট্রেনে আগুন লেগে গেছে। এটা কোন জায়গাটায় লেগেছে? ইঞ্জিন মুখী?